নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সুব্রত মণ্ডল, বাংলা বিভাগের শিক্ষক। আরও একবার প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যা 7টার মতো আমরা এখন কয়েকটি বৃহস্পতিবার একটি নির্দিষ্ট বিষয়ের মধ্য দিয়ে চলছি, আমরা সবাই জানি সেটি। তার আগে বলে নিই, পারুল প্রকাশনী সৃষ্ট পারুল একাডেমি আয়োজিত এবং পারুল একাডেমি ইউটিউব লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ তার অন্তর্গত 10ম শ্রেণীর যে পাঠ্য ব্যাকরণ, যে ব্যাকরণের পাঠ্যসূচিতে রয়েছে কারক, আমরা সেই কারকের মধ্যে আছি। আমরা এর আগে গত 2টি বৃহস্পতিবার কারকের আলোচনা করেছি। আমরা এখন প্রায় মধ্যপথে আছি। আমরা আজ একটা নতুনতর কারক আলোচনা করব এবং কিছুটা হলেও শেষের দিকে এগিয়ে যাব। বিশেষত আমার প্রিয় 10ম শ্রেণীর ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা, আপামর শিক্ষানুরাগী মানুষ, যারা ব্যাকরণ ভালোবাসেন, যারা ব্যাকরণকে বুঝতে চান, তারা তো অবশ্যই, এবং যারা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় বসবার জন্য প্রস্তুতি নিচ্ছ, সবাইকেই আজকের এই আলোচনায় স্বাগত জানাই। আমরা এই আলোচনাতে আজ এবং এর পরের আরও একটি বৃহস্পতিবার নতুনতর কিছু বিষয় তুলে ধরব কারক সম্বন্ধে। আমরা কারক সম্বন্ধে ইতিমধ্যে নতুনতর কিছু কিছু বিষয় তুলে ধরেছি, আমাদের জানা জিনিস, আমাদের একেবারে সেই ছোটবেলা থেকে অনুশীলনে অভ্যস্ত জিনিস, তবুও তার মধ্যে কত কিছু নতুন। আমি যদি এখন বলি যে সবল কারক কোনটা, দুর্বল কারক কোনটা, বুঝতে একটু অসুবিধা হবে। সবল কারক, দুর্বল কারক, এরকম কারক হয় নাকি? হয়, অবশ্যই হয়। তো সেগুলো আমরা আলোচনা করব। পবিত্র সরকার কি বলেছেন, আমাদের ভাষাবিদরা কি বলেছেন, সেগুলো নিয়েও আলোচনায় আসবে। আমাদের কারকের শেষে থাকবে অবশ্যই অকারকের আলোচনা, কারক সম্বন্ধীয় বিশেষ কিছু তথ্য পরিবেশনও থাকবে। আজকের আমরা একটি নতুন কারকে যাচ্ছি। আমার একটু তাড়াতাড়ি হবে বলে ক্লাসটা একটু লিখে রেখেছি। প্রথমেই দেখা যাক আমরা যেটা এখানে লিখেছি সেটা কি আছে। আমরা একটি শব্দের উৎপত্তি নির্ণয় করেছি। শব্দটি কি এখানে আমরা জানবো। অপ পূর্বক আ পূর্বক দা ধাতুর অন। নিশ্চিত রূপে সবাই বুঝতে পারছো এটা অপাদান। আরো একবার মনে করিয়ে দিই, কারক হলো সেই সম্বন্ধ, কোন পদ, এটা সংস্কৃত ব্যাকরণবিদরা বলেছেন এবং আমাদের আধুনিক বৈয়াকরণরা এক বাক্যে স্বীকার করে নিচ্ছেন, কোন পদ কারক নয়। তাহলে কারক কি? পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্বন্ধ বা সম্পর্ক, সেটা যদি থাকে তাহলে কারক, সেটা না থাকলে কিন্তু অকারক। ধ্রুবম পায়ে অপাদানম, পাণিনি বলছেন ধ্রুবম পায়ে অপাদানম, অর্থাৎ অপায় বা বিশ্লেষণ ঘটলে, অপায় মানে বিশ্লেষণ করা, বিশ্লেষণ ঘটলে যা ধ্রুব বলে বিবেচিত হয় তাই অপায়। এখন ধ্রুব বলে বিবেচিত হবে কোনটা থেকে, এই যে থেকে শব্দটা, যে কোনটা থেকে কোনটা ধ্রুব, এই যে অপায়, আমরা যদি সেটাকে ভাঙি, আমি বললাম যে আচ্ছা আমি একটু পরে উদাহরণে আসছি, আমি আগে এটা বলে নিই। অপা মানে স্বয়ং, অপায় মানে বিশ্লেষণ ঘটানো। এবার স্বয়ং যেটা মানে অপাদান, তাহলে অপা মানে স্বয়ং, অর্থাৎ সেই স্বয়ংকে, অর্থাৎ সেই বিষয়কে, অর্থাৎ সেই ধ্রুবপদকে যদি বিশ্লেষণ করা হয়, ধ্রুবপায় অর্থাৎ সেই ধ্রুবপদটাকে যদি বিশ্লেষণ করা হয়, তাহলে তার থেকে যা কিছু হবে, এই যে থেকে বা হইতে বা চেয়ে, তাহলে সেটাকে বলা হবে অপাদান। অর্থাৎ কোনো কিছু থেকে বিচ্ছিন্ন, কোনো কিছু থেকে বিশ্লিষ্ট হয়ে যাওয়া, সেটা হবে অপাদান। মজার ব্যাপার, এখানে আমাদের বুঝতে হবে ব্যাপারটা,
না বুঝলে কিন্তু কোনো কিছু এখানে করা সম্ভব নয়। এবার বুঝবো কেমন ভাবে? আমি বললাম যে আমি পুকুরে স্নান করছি, এটা একটা বাক্য। আবার আমি ওই পুকুরে মাছ ধরছি, এটাও একটা বাক্য। দেখো, আমি পুকুরে ধরছি করছি, শুধু স্নান আর মাছ এই দুটো শব্দ পাল্টে গেছে। দেখো, বাক্যটার ভেতরের অর্থগত দিক পুরোটাই বদলে গেছে। কেন? আমি পুকুরে স্নান করছি অর্থাৎ পুকুরে নেমে পুকুরের মধ্যে পুকুরের ভিতরে স্নান করছি, সেই পুকুর থেকে আমি বিচ্ছিন্ন হইনি। কিন্তু যখন আমি পুকুরে মাছ ধরছি, তাহলে মাছটা যতক্ষণ না সেই পুকুরের জল থেকে বিশ্লিষ্ট করা হলো, বিচ্ছিন্ন করা হলো, ততক্ষণ পর্যন্ত সেটাকে মাছ ধরা বলে অর্থবোধকতা এলো না, অর্থগতকতা এলো না। তাহলে দেখো, পুকুর থেকে যে মাছ ধরাটা, সেটা তাহলে কি হলো? পুকুর থেকে মাছ ধরা। মনে রাখতে হবে, পুকুর থেকে মাছ ধরা। তাহলে পুকুর একটা জায়গা, পুকুর একটা স্থান। যখন সেই মাছটাকে ধরা হচ্ছে, আমি তো স্বাভাবিকভাবে বলতে পারি আমি পুকুর থেকে মাছ ধরছি, কিন্তু যখন আমি এই বাক্যটা বলছি যে আমি পুকুরে মাছ ধরছি, তখন কিন্তু সেটাকে বুঝে নিতে হবে তার অর্থগত দিকটি। অর্থাৎ সেই পুকুর থেকে এই মাছটিকে বিচ্ছিন্ন করা হবে। তাহলে কোন কোন শব্দ পদবাচ্যের দ্বারা, কোন কোন অনুসর্গের দ্বারা, অনুসর্গ কি আমি বুঝিয়েছি, এই থেকে বা হইতে বা চেয়ে, এগুলোর দ্বারা কিন্তু ওই বিশ্লিষ্ট করে নেওয়া হবে। অর্থাৎ কি বলা হলো? অপা, অর্থাৎ অপাং, অর্থাৎ স্বয়ং যেটা বিশ্লিষ্ট হবে বা বিচ্ছিন্ন হবে। কোথা থেকে? না, মূল ধ্রুবপদ থেকে। তাহলে তাকে বলা হবে অপাদান। আমরা প্রকৃতি প্রত্যয় করে দেখিয়েছি। তাহলে সেখানে কি হলো? সেখানে হলো একটা ক্রিয়াপদ আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেই ক্রিয়াপদের সঙ্গে যদি কোনো পদের, তাহলে ক্রিয়াপদের সঙ্গে যদি কোনো পদের কিসের সম্পর্ক? হইতে থেকে যে, এরই সম্বন্ধবোধকতা দতিত হয় বা ব্যঞ্জিত হয় বা বোঝা যায় বা বোঝানো যায়, তাহলে তাকে বলা হবে অপাদান কারক। তাহলে তাকে বলা হবে কি? না, অপাদান কারক। তাহলে কারক কেন বলা হলো? না, এই ক্রিয়াপদের সঙ্গে এই বিশেষ পদের অবশ্যই অন্বয় রয়েছে, সম্বন্ধ রয়েছে। তার কারণ পাণিনি বলেছেন ক্রিয়ান্বয়ী কারকম, এই অন্বয়টা আমাদের বিধৃত আছে। তাহলে আমরা দেখে নিলাম এখানে অপাদান কারক কেন, তার কারণ এখানে আমরা, তাহলে আমরা এইখানে আমরা দেখে নিলাম অপাদান কেন হচ্ছে। এবার এই অপাদানের না, এই যে ক্রিয়াপদের সঙ্গে হইতে থেকে চেয়ে বা ক্রিয়াপদকে সঙ্গে যে পদটার হইতে থেকে চেয়ে একটা সম্বন্ধবোধকতা রয়েছে বা হইতে থেকে চেয়ে দিয়ে প্রশ্ন করলে সেই পদের উত্তরটি পাওয়া যাবে, এই ব্যাপারটি হলো অপাদান। এটাকে আমাদের সহজভাবে মনে রাখতে হবে। অর্থাৎ যে পদে হইতে থেকে চেয়ে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, সেই পদটাই হবে অপাদান কারক। অপাদান কারক কিন্তু এক প্রকার, অপাদান কারকেরও কিন্তু সেখানে ভাগ রয়েছে। এখন দেখে নেব। আমি যদি বলি গাছ থেকে ফল পড়ে, আমি যদি বলি সে দিল্লি থেকে এলো, এখন দিল্লি থেকে আসা মুশকিল। তাহলে দেখো, তাহলে গাছ থেকে, দিল্লি থেকে, তাহলে আমরা কি বলছি? না, এই যে গাছ, এটাকে আমরা একটা আধার বলতে পারি। এই যে দিল্লি, এটাকে আমরা একটা
স্থান বলতে পারি, গাছও মানে আমি গাছে উঠে বসে আছি, গাছ একটা জায়গা বলতেই পারি, বাট গাছ একটা আধার, একটা সত্তা, সে একটা ধারণ করে রাখে একটা বিষয়। আবার দিল্লি একটা স্থান, তাহলে এটাকে আমরা বলতে পারি আধারবাচক বা স্থানবাচক অপাদান। এবার দেখো, আমি যদি বলি তোমাদের বুঝতে মানে সাধারণত কোথায় অসুবিধা হয়, আমি যদি বলি বালকটি ছাদে ঘুড়ি ওড়াচ্ছে, খুব স্বাভাবিক কথা, বালকটি ছাদে ঘুড়ি ওড়াচ্ছে। তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে 10 জনকে জিজ্ঞেস করো, 7-8 জনই বলে ফেলবে ও ছাদে, অধিকরণ করে কি জায়গা বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে। হ্যাঁ, স্থান বোঝাচ্ছে, অবশ্যই স্থান বোঝাচ্ছে, কিন্তু এই স্থান বোঝানোরও একটা অর্থ রয়েছে। সেই অর্থটা কি? এটা একটা অবস্থান, এটা একটা অবস্থান। সে ছাদে আছে, এই ছাদ থেকে আকাশে সে ঘুড়িটা ওড়াচ্ছে। তাহলে কোথা থেকে ঘুড়ি ওড়াচ্ছে? না, ছাদ থেকে ঘুড়ি ওড়াচ্ছে। সুতরাং ছাদেরা তখন আর অধিকরণ হবে না, তখন সেটা অপাদান কারক হয়ে যাবে। কি মানে কোন বাচক অপাদান, বা সেই অপাদানের কোন শ্রেণীতে পড়বে? না, অবস্থান বাচক। তাহলে অবস্থান বাচক অপাদানের শ্রেণীতে পড়বে এই ছাদে ঘুড়ি ওড়াটা। তার কারণ ছাদে ঘুড়ির ওড়ানোটা একটা নির্দিষ্ট অবস্থানকে বোঝালো, একটা জায়গা থেকে আরেকটা জায়গা। এবারে আমি যদি বলি সে কাল থেকে অপেক্ষা করছে, বলতেই পারি কাল, এটা তো অনেক কাল হতে পারে। তাহলে কাল মানে সময়, তাহলে সে কাল থেকে অপেক্ষা করছে, অর্থাৎ গতকাল থেকে অপেক্ষা করছে, আরে আগামীকাল থেকে তো অপেক্ষা। তাহলে সে কাল থেকে অপেক্ষা করছে, তাহলে এই যে কাল, এই যে থেকে অনুসর্গ রয়েছে, থেকে অনুসর্গ হওয়ার জন্যই কিন্তু এটা অপাদান কারক হয়ে যাবে। তাহলে এটা কি অপাদান কারক হবে? না, অবশ্যই সময়বাচক বা কালবাচক অপাদান কারক হবে। এইবারে আমি যদি বলি সে গ্রাম থেকে শহরে এসেছে, দেখো এখানে দুটো জায়গা রয়েছে, একটা আছে গ্রাম, একটা আছে শহর। তাহলে শহরে এসেছে মানে শহরের মধ্যে সে প্রবেশ করেছে, আর গ্রাম থেকে অর্থাৎ গ্রাম থেকে সে শহরের দিকে ধাবমান। তাহলে আমরা বলছি এই যে থেকে বা হইতে বাচ্চে, তাহলে ছেলেটি বা সে কোথা থেকে এলো? না, সে গ্রাম থেকে এলো। তাহলে আমি যদি বলি তিনি দার্জিলিং থেকে মিরিক যাবে, তাহলে কোথা থেকে? দার্জিলিং টু মিরিক। তাহলে দার্জিলিং টু মিরিক, তাহলে এখানে একটা দূরত্ব বুঝিয়ে যাচ্ছে, তাই এখানে এটাকে বলা হবে দূরত্ববাচক অপাদান। তাহলে এটা বোঝা গেল যে দূরত্ববাচক অপাদানটা কি। তাহলে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যেতে হবে, অর্থাৎ তার দূরত্বটা বোঝাতে হবে, সেটা হবে দূরত্ববাচক অপাদান। আরো একটা নতুনতর উদাহরণে যাওয়া যাক। আমি বললাম রাম শ্যামের চেয়ে প্রতিভাবান। এতক্ষণ তোমরা কিন্তু যে শব্দটার ব্যবহার দেখনি,
আমি বললাম তোমার মন পাতার চেয়ে সবুজ। এখানে এই যে অনুসর্গটা রয়েছে, এই অনুসর্গের দ্বারা কিন্তু বোঝানো গেল বা বোঝা গেল কি না রাম শ্যামের চেয়ে প্রতিভাবান। তাহলে একটা তারতম্য ঘটে। এবার তোমার মন পাতার চেয়েও সবুজ, পাতা আর মনের মধ্যে একটা তারতম্য ঘটে গেল। তাহলে এই অপাদান কারককে কি বলা হবে না তারতম্য বাচক। তাহলে তারতম্য বাচক অপাদান। আচ্ছা, আমি যদি বলি দুধে ছানা হয়, এটা বাক্য। তাহলে দুধে ছানা হয় অর্থাৎ দুধের দ্বারা ছানা হয়, তাহলে দুধ থেকে ছানা হয়। তিলে তেল হয় অর্থাৎ তিল থেকে তেল হয়। যদি বলি তিলে তেল হয়, তাহলে কি দুধে তিলে অর্থাৎ দুধ থেকে তিল থেকে, তাহলে দুধটা হলো উৎস। দেখো দুধ থেকে যখন ছানাটা হলো তখন কিন্তু দুধ আর রইল না, তখন ছানাতে পরিণত হলো। ঠিক তাহলে ব্যাকরণবিদরা বলছেন এইটা উৎসবাচক। উৎসবাচক। তাহলে উৎস কোনটা? দুধ আর তিল। এবার অনেকেই বলছেন, মানে অনেক ব্যাকরণবিদ বলছেন তাহলে তো এটা বিকৃতবাচক হতে পারে। তার কারণ এইটা দুধ আর দুধ রইল না, ছানাতে পরিণত হয়ে গেল, এটা বিকৃত হবে, অবশ্যই বিকৃত হবে। তাহলে আমরা কি দেখলাম? এটা উৎসবাচক বা বিকৃতবাচক অপাদান কারক। এইবার দেখো আমি যদি বলি তিনি বেশি কথা বলতে বিরত হলেন। কি মজার ব্যাপার, এখানে তোমরা কোনো অপদান খুঁজে পাচ্ছ কি? হ্যাঁ আছে। কোথায়? দেখো বলতে মানে বলা থেকে, বলতে মানে বলা থেকে। আমি যদি বলি আরেকটা বাক্য দেখো, কঠোর শান্ত হলে নাকি, আমি যদি বলি তাহলে পরিশ্রমী অর্থাৎ পরিশ্রম থেকে। তাহলে দেখো তিনি বেশি কথা বলতে বিরত হলেন অর্থাৎ তিনি বেশি কথা বলা থেকে বিরত হলেন। তিনি কঠোর পরিশ্রমে, আমি বললাম কঠোর পরিশ্রমে ক্ষান্ত হলে নাকি, কঠোর পরিশ্রমে ক্ষান্ত হলে কিন্তু সাফল্য পাওয়া যাবে। তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা, তোমাদের এখন থেকে কঠোর অনুশীলন করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, পড়তে হবে, খাটতে হবে। নইলে এই যে রেজাল্ট বেরোলো, যারা ভালো রেজাল্ট করেছে তাদের মুখে হাসি ফুটেছে, তোমাদের মুখেও হাসি ফোটাতে গেলে এখন থেকে কিন্তু নিরন্তর পরিশ্রমের ইতিহাসটাকে চাই। আমি যেটা বলছি দেখো, যদি ধরা যাক এইটাই পরীক্ষা করি সাপোজ, তাহলে তিনি বেশি কথা বলতে বিরত হলেন, অপাদান কারক একটু খুঁজে বের বা অপাদান কারক বাচক পদটি খুঁজে বের। তখন তোমরা কি বলবে? এই তাহলে বলতে অর্থাৎ বলা থেকে। তাহলে এই যে বলা হচ্ছে যে একটা জায়গা থেকে মানে একটা জায়গায় বিরত হচ্ছে, দেখো তো এই বলতে এটা অসমাপিক ক্রিয়া। এই যে পরিশ্রমে মানে পরিশ্রম করা থেকে মানে পরিশ্রম করতে, এটা অসমাপিক ক্রিয়া, তাই এটা বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়াবাচক। কি? অসমাপিকা ক্রিয়াবাচক অপাদান। এইটা কিন্তু আমাদের জানতে হবে।
এটা তো গেল একটা স্থূল অর্থের নানান ধরনের উপাদান। এর বাইরেও নানান ধরনের উপাদান আছে, নানান ধরনের। আমি কিছু কিছু বলবার চেষ্টা করি, কিছু কিছু লিখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি বললাম পাহাড় থেকে ধস নামে। তাহলে পাহাড় থেকে, এই যে তাহলে পাহাড় থেকে ধস নামে, এটা কি হয়? এটা পতিত হয়। তাহলে এটা পতিত অর্থে, পতিত মানে পড়ে যাওয়া। তাহলে পতিত অর্থে পাহাড় থেকে ধস নামলো। আমরা একটু আগে যেটা বললাম যে আমি যদি বলি যে আচ্ছা ওটাই ধরো, তিলে তেল হয়। তাহলে কি তিল থেকে উৎপন্ন হলো না? তাহলে এটাকে বলা হচ্ছে উৎপন্ন। তাহলে উৎপন্ন অর্থে তিল থেকে তাপ বা তেল হয়। আবার দেখো এই পাহাড় থেকে তো ধস নামলো, তাহলে পতিত হলো। আমি যদি বলি গাছ থেকে ফল পড়ে, তাহলে গাছ থেকে যখন ফলটা পড়ছে তখন এটা হবে চ্যুত অর্থে, অর্থাৎ বিচ্যুত হয়ে। অর্থাৎ গাছ থেকে ফলটা ওটা থেকে বিচ্যুত হয়ে আমাদের ধরতে মানে ভূমিতে মানে মাটিতে পড়ে, তাহলে এটা হবে বিচ্যুত অর্থে। এবারে আমি যদি বলি খেজুর রসে গুড় হয়, তাহলে কি রস থেকে এই গুড়টা জন্ম নিচ্ছে, তাহলে রস থেকে, তাহলে এটা হবে জাত অর্থে। জাত অর্থ মানে যা জন্ম নিচ্ছে। আবার দেখো আমি যদি বলি বিপদে মোরে রক্ষা করো, এ নয় হে মোর প্রার্থনা, বিপদে যেন আমি না করি ভয়। তাহলে দেখো এই যে বিপদে মানে বিপদ থেকে, তাহলে বিপদ থেকে যখন রক্ষা করা হচ্ছে তখন সেটা কি অর্থ হয়ে গেল? রক্ষিত অর্থে। অর্থাৎ কোনো কিছু থেকে রক্ষা করা। আমি কিন্তু বারবার তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি বারবার থেকে বা হইতে বা যে এই কথাগুলো কিন্তু বলে বলে যাচ্ছি, নইলে কিন্তু এতগুলো অর্থ আসবে না। তাহলে আমরা বললাম যে রক্ষিত অর্থে, অর্থাৎ বিপদ থেকে রক্ষা করো। আমি বললাম ঝগড়া থেকে দূরে থাকো। তাহলে দেখো ঝগড়া থেকে, তাহলে ঝগড়া থেকে বা কলহ থেকে বা বিবাদ থেকে বিরত থাকতে, তাহলে এটা হবে বিরত অর্থে। তার কারণ এই ঝগড়া থেকে যখন আমার দূরে থাকতে হবে, কলহ থেকে, বিবাদ থেকে, হ্যাঁ মানে মারামারি থেকে, কোনো বাজে কাজ থেকে, এই যে তখন বিরত, যখন এটা আসবে তখন কিন্তু বিরত অর্থে হয়ে যাবে। আমি বললাম সকলের থেকে পালিয়ে বেড়াচ্ছে। সকলের থেকে পালিয়ে বেড়াচ্ছে, তাহলে পালিয়ে বেড়ানো মানে কি? কোথাও থেকে যদি আমি পালিয়ে বেড়াই, সে সকলের থেকে পালিয়ে বেড়ানো হতে পারে, সে ঘর থেকে পালিয়ে বেড়ানো হতে পারে, যে কোনো জায়গা থেকে পালিয়ে বেড়ানো মানে লুকানো, অর্থাৎ অন্তর্হিত অর্থে। অন্তর্হিত অর্থে, তাহলে অন্তর্হিত অর্থে কি হলো? আমি কিন্তু সবকিছুই বলছি অপাদান কারকের এক একটা ভাগ। এবার আমি যদি বলি যে দরিদ্র কৃষককে জমি থেকে উৎখাত
যদি এই কথাটা বলি যে জমি থেকে উৎখাত করো, তাহলে কোত্থেকে? জমি থেকে। তাহলে উৎখাত করা মানে এখানে কি? বঞ্চনা করা হচ্ছে, বঞ্চিত। তাহলে এটা হবে বঞ্চিত। এটা আমরা সেই 2 বিঘা জমির ক্ষেত্রে আমরা দেখেছিলাম। দেখো আমি যদি বলি যে এই কথা তোমরা শুনেছো, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। তাহলে বাঘের ভয় অর্থাৎ বাঘের থেকে ভয়, বাঘ হইতে ভয়। তাহলে এখানে কি হবে? ভীত। তাহলে ভীত অর্থে কেন? শুধু বাঘের থেকে, হ্যাঁ বাঘের থেকে ভয়, সিংহের থেকে ভয়, ভল্লুকের থেকে ভয়, হ্যাঁ মানে যে কোনো বিপদের থেকে ভয়। ভয় পেয়ে, ভয় পাওয়াটা কিন্তু একটা জায়গা থেকে সেই ভয়টা আসবে, তখন তাকে বলা হবে ভীত অর্থে। আমি যদি বলি মন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলাম, তাহলে মন্ত্রীর হাত থেকে, তাহলে এর সমগ্র বাক্যটাতে কি বোঝাচ্ছে? না সমগ্র বাক্যটাতে বোঝাচ্ছে আমি একটা পুরস্কার গ্রহণ করলাম। তাহলে আমি গ্রহণ করছি, তাহলে কোথাও না কোথাও থেকে সেটাকে গ্রহণ করছি, আমার যে গ্রহণ করা হবে, তাহলে এটা হবে গৃহীত অর্থে। যে কোনো কিছু গ্রহণ করা অর্থ বোঝালে তা হবে, এই গৃহীত অর্থে বোঝা যাবে। আমি যদি বলি বিমানটি উড়লো, তাহলে বিমানটি বন্দর থেকে উঠল। তাহলে এই যে বিমানটি বন্দর থেকে উড়ছে, এবার দেখো বিমানটি বন্দর থেকে উড়লো, ঘুড়িটি ছাদ থেকে সে ওড়াচ্ছে, পাখিটি গাছের ডাল থেকে উড়ে গেল, এই যে উড্ডীন অর্থ। তাহলে উড্ডীন অর্থ অর্থাৎ ওড়া অর্থ, ঠিক আছে? তাহলে কোনো কিছু যদি কোনো কিছু জায়গা থেকে ওড়ে, উড্ডীন বা উত্থিত হয়, তখন সেটাকে বলা হবে অপদানকারক। আমি যদি বলি ইন্ডিয়ার কাছে অস্ট্রেলিয়া হারল, তাহলে কি হলো? ইন্ডিয়ার কাছে, তাহলে ইন্ডিয়ার কাছে অস্ট্রেলিয়া হেরেছে। হ্যাঁ, যদিও ইন্ডিয়া খুব বেশিবার হারতে পারেনি, হারালে খুব আনন্দ হয়। তাহলে ইন্ডিয়ার কাছে যখন অস্ট্রেলিয়া হারলো, তখন কি অর্থে হবে? না পরাজিত অর্থে হবে। তাহলে দেখো গৃহীত অর্থে, উড্ডীন অর্থে, পরাজিত অর্থে, আমরা আগে যেগুলো বলে এলাম চ্যুত অর্থে, উৎপন্ন অর্থে, হ্যাঁ আমরা যেটা বলে এলাম বঞ্চিত অর্থে, গৃহীত অর্থে, এই যে বিভিন্ন ধরনের অর্থে কিন্তু অপদান কারক আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আমরা এই যে বিভিন্ন ধরনের যে অপাদান কারক, বিভিন্ন ধরনের বলতে আমি বোঝাতে চেয়েছি বিভিন্ন অর্থের অপাদান কারক, এইগুলো কিন্তু আমাদের জেনে নিতে হবে। আমি বললাম মন থেকে গ্লানি দূর করো, দুঃখ দূর করে দাও, গ্লানি দূর করে দাও, যাই কিছু দূর করো না কেন, যাই কিছু দূরীভূত হতে যাক না কেন, সেগুলি অবশ্যই কোনো না কোনো জায়গা থেকে দূরীভূত হতে হবে। তাই এটা দূরীভূত অর্থে, দূরীভূত অর্থ বোঝা গেল? তাহলে এই যে দূরীভূত অর্থে, তাহলে দূরীভূত যে কোনো ভাবে, যে কোনো জায়গা থেকেই সেটা কিন্তু দূরীভূত হতে পারে। আমি যদি বলি বিদেশ থেকে কবে এলে, তাহলে কোথা থেকে? না বিদেশ থেকে। সে বিদেশ থেকে হতে পারে, সে শহর থেকে গ্রামে আসতে পারে, হ্যাঁ সে অন্য জায়গা থেকে, যে অর্থাৎ ফিরলো, এই ফেরা অর্থে, অর্থাৎ
প্রত্যাবর্তন। কোথাও থেকে না কোথাও সে তো প্রত্যাবর্তন করবে, প্রতু হবে না, তাই এটাকে বলা হলো প্রত্যাবর্তন অর্থে। আমি বললাম পয়লা বৈশাখ থেকে ব্যবসা শুরু। তাহলে পয়লা বৈশাখ থেকে ব্যবসা শুরু, তাহলে পয়লা বৈশাখ থেকে, তাহলে আমরা কি করছি না কোনো কিছু শুরু, তাহলে কোনো কিছু জায়গা থেকে কোনো কিছু সময় থেকে একটা জিনিস শুরু হলো, তাহলে শুরুটা কি হচ্ছে এখানে হচ্ছে আরম্ভ অর্থে, আরম্ভ অর্থে বা আমরা বলতে পারি শুরু অর্থে। আবার ধরো আমি এখানে বলে দিলাম কি বলবো, কাপটা বলি, কাপটা হাত থেকে পড়ে নষ্ট হলো বা ভেঙে গেল। তাহলে কোথায় পড়লো? হাত থেকে পড়লো, কিন্তু অর্থটা কি? নষ্ট হওয়া। তাহলে এটা আমরা বলবো ভেঙে যাওয়া বা নষ্ট হওয়া, কোনো কিছু থেকে নষ্ট হওয়া। তাহলে তোমরা, আমি আরো একবার বলছি, অপাদান কারকটি যে বাক্যে বুঝতে হবে, কোনো স্থান বোঝাতে পারে, কাল বোঝাতে পারে, ব্যক্তি বোঝাতে পারে, অবস্থা বোঝাতে পারে, সত্তা বোঝাতে পারে, যা কিছু হোক বোঝাতে পারে। শুধু এইটুকু জেনে রাখবে যে থেকে বা হইতে বা চেয়ে এই কথাটা বোঝাচ্ছে কি না। এই কথাটা যদি বোঝায় তাহলে আমাদের বুঝতে হবে যে সেটা অপাদান কারক হবে, তাহলে এটা নষ্ট হওয়া বোঝা গেল। আমরা এতক্ষণ দেখলাম অপাদান কারকের বিভিন্ন অর্থের প্রকারভেদ, নানান ধরনের অর্থে এই অপাদান কারক হতে পারে। এবার আমরা একটু দেখে নেব যে কোন কোন বিভক্তিতে অপাদান কারক বিদ্রুত হয়ে আছে, কোন কোন বিভক্তিতে এবং কোন কোন অনুসারে। প্রথমেই আমরা যাব বিভক্তির তে যে অপাদান কারকটা হচ্ছে সেইটা। আমরা এখানে লিখি এ বিভক্তি, লোভে পাপ, পাপে মৃত্যু। তাহলে লোভ থেকে পাপ, পাপ থেকে মৃত্যু, তাহলে অপাদান কারকে এ বিভক্তি হলো। জঙ্গলে সাপের ভয় আছে, তাহলে কিসের ভয়? না সাপের ভয়। আমরা বলছিলাম ভীত অর্থ, কোনো কিছু থেকে ভয় পাওয়া, মনে আছে? দেখো সাপে, লোভে, তাহলে এটা হলো এ আর এটা হলো এ, কারণ সাপ যোগ এ, এর বিভক্তি, বিভক্তির সময় আমরা আলোচনা করেছিলাম। আমরা এখন তে বিভক্তি। আচ্ছা আমি বললাম খনিতে শ্রমিকরা কয়লা তোলে, তাহলে খনিতে মানে খনি থেকে, কয়লা তো যদি খনিতে কয়লা তোলে, যদি আমি অপাদান অর্থে না বোঝাই, থেকে অর্থে না বোঝাই, তাহলে সেটা খনিতে কয়লাটা থেকে যাবে। তাই বলছি খনি থেকে, অথচ বিভক্তিটা হলো কি? তে বিভক্তি, তাহলে এটা অপাদান কারকে তে বিভক্তি। আমি বললাম কে, বললাম ভূতকে আবার ভয় কিসে? কে কে ভূতে ভয় পাও বলো? তাহলে ভূতকে কখনো ভয় করবে, ভূত বলে কিছু হয় না। তাহলে ভূতকে আবার ভয় কিসে? তাহলে এখানে বিভক্তিটা কি? না কে, তাহলে ভূত যোগ কে, ভূতকে, তাহলে অপাদান কারকের এখানে কে বিভক্তিটাকেও দেখে ফেললাম। এইবার আসি শূন্য বিভক্তি। কখনো তোমরা
পালাবে না, স্কুল পালাবে না, অর্থাৎ স্কুল থেকে পালাবে না। স্কুল নামক শব্দটির সঙ্গে অন্য কোনো বিভক্তি যুক্ত নেই। আমরা জানি যে কোনো বিভক্তি আপাত দৃষ্টিতে দৃশ্যত যদি যুক্ত না থাকে তাহলে কি আছে? অ আছে বলে বলে দিচ্ছে, অ আছে। তাহলে অ আছে বলেই এটাকে আমরা যে দেখতে পাচ্ছি সেটা বলছি শূন্য বিভক্তি। আরো একটা জিনিস মনে রাখবে, এই যে স্কুলের সঙ্গে যে শূন্য বিভক্তি যুক্ত আছে সেটার সঙ্গে যদি বিভক্তি যুক্ত হয়ে যেত তাহলে তার গতি কমে যেত, আমরা আলোচনা করেছি। তাহলে দেখো আমরা 1 2 3 4 5টা বিভক্তি দিয়ে আমরা অপাদান কারককে সাজালাম। এর বিভক্তি, এর বিভক্তি, তের বিভক্তি, কে বিভক্তি আর শূন্য বিভক্তি। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাবে আমরা অপাদান কারকের নির্দিষ্ট না কিছু অনুসর্গ আছে। সেটা কি? হইতে, থেকে, যে, এই নির্দিষ্ট কিছু কিন্তু অনুসর্গ রয়েছে। আমরা হইতে থেকে যে আমরা কিন্তু এর উদাহরণটা আমরা পেয়েছি, ওটা লিখে সময় নষ্ট করছি। হইতে থেকে যে দিয়ে একটা অনুসর্গ দিয়ে অপাদান কারক হয়, দিয়ে অপাদান কারক দিয়ে অনুসর্গ দিয়ে আমি ওটা দেখি। তার কারণ এত উদাহরণ লিখলাম, এর ভিতরে হইতে থেকে চেয়ে ছিলই। ঠিক আছে, তোমরা যদি নোট ডাউন করো বা ভিডিওটি পরে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। শুধু বোধ হয় দিয়ে থেকে ছিল না, বা দিয়ে এটাকে দিয়ে করিনি, আমি দিয়েটা দিয়ে একবার করিনি। দিয়ে অনুসর্গ কিরকম? তার চোখ দিয়ে জল পড়ছে। তাহলে দেখো চোখ দিয়ে, চোখ দিয়ে মানে চোখ থেকে, মানে চক্ষু হইতে। তাহলে কিন্তু এটা অপাদান কারক হবে, বাট এটা হলো দিয়ে অনুসর্গ। ঠিক আছে, অনুসর্গ কি, কেন, তার সঙ্গে বিভক্তির কি পার্থক্য, এগুলো সব আমরা বুঝিয়েছি। আমাদের হাতে আর কিছু সময় আছে, আমরা আজকে এর পরের কারকটা শুরু করি যতটুকু হয়, তারপরে আবার ওটা এর পরের দিন আমরা কারক শেষ করব। ঠিক আছে, আমরা এর পরে যে কারকে যাব সে কারকটা তোমরা সবাই বুঝতে পারছো, সেটাকে আমি বলে দিই। আমি যদি বলি রাতে আকাশে চাঁদ উঠলে আমি সাহিত্যে যাব। তাহলে দেখো এটা একটি বাক্য, আমি রাতের আকাশে চাঁদ উঠলে সাহিত্যে ডুবে যাব। এখানে ক্রিয়াপদ কোনটি? দেখো এখানে ক্রিয়াপদ যাব হলো। এবার দেখো রাতে, আকাশে আর সাহিত্যে, আমি তিনটি পদের তলায় দাগ দিয়েছি। তাহলে এইটা তোমরা একটা জিনিস খেয়াল করো, রাতে মানে আমি একটা সময় বোঝাচ্ছি, আকাশ এটা একটা স্থান বোঝাচ্ছি, এটা একটা বিষয় বা ভাব বোঝাচ্ছি। তাহলে আমি কি বললাম যে রাতে আকাশে যাব। এইখানে দেখো এই যে ক্রিয়াটা, এই যে যাব নামক ক্রিয়াপদ, এই যে আমি তিনটে পদের তলায় দাগ দিয়েছি, এটা আধার, এটা সত্তা, এটা ধারক, এটা ধারণ করে রেখেছে, এটা ধরে রেখেছে। কেন? দেখো এই যে রাতে, আকাশে এবং সাহিত্যে সব জায়গায় কিন্তু এই বিভক্তি। ঠিক আছে, আমি যে কারকটা আলোচনা করতে যাচ্ছি তাহলে বুঝতে হবে তার বেশিরভাগ ক্ষেত্রে এ বা অন্তস্থ বা তে বা এতে এই বিভক্তিগুলো কিন্তু আসবে। তার কারণ ধারণ করতে গেলে এগুলো লাগবে। আমি যদি বলছি আমি ঘরে আছি, এই বিভক্তি। আমি ঘরেতে এসেছি, এই বিভক্তি। আমি বললাম তুমি বাসায় ফিরবে, অন্তস্থ বিভক্তি। তাহলে সেখানে একটা জায়গা বোঝাচ্ছে, একটা স্থান বোঝাচ্ছে। তাহলে স্থান বোঝা বা কাল বোঝা বা বিষয় বোঝা বা ভাব বোঝা। তাহলে আমরা এই কারককে কি বলবো না, এখানে যদি অধিপূর্বক ক্রি ধাতুর অন প্রত্যয়, এইবার তোমরা ঠিক ধরেছ, এটাকে বলছি আমি
অধিকরণ কারক। তাহলে অধিকরণ কারক কেন? না তার কারণ এই বাক্যের ভিতরে যে বিশেষ্য বা সর্বনাম পদ, এই বাক্যের ভিতরে যে বিশেষ্য বা সর্বনাম পদ, এই ক্রিয়াপদের এখানে লিখে দিই, ক্রিয়াপদের আধার মানে ধারক বা ধারণ করে যে, এই আধারে চন্দ্রবিন্দু দিয়ে না, চন্দ্রবিন্দু দিলে সেটা অন্ধকার। আধার মানে অন্ধকার, একদম নয়। আধার মানে সত্তা, আধার মানে ধারক, যিনি বা যা বা যে বৈশিষ্ট্য বা যে সত্তা ধারণ করে রেখে দেয়। তাহলে সেই পদ সম্বন্ধকে আমরা কি বলছি? অধিকরণ কারক। তাহলে আমরা বাংলা ব্যাকরণের অধিকরণ কারক কাকে বলবো? না বাংলা ব্যাকরণের অধিকরণ কারক কাকে বলবো? না কোনো একটি বাক্যের ভিতরে যদি ক্রিয়াপদের সঙ্গে, কোনো একটি বাক্যের ভিতরে যদি ক্রিয়াপদের সঙ্গে সময়গত, স্থানগত, বিষয়গত বা ভাবগত কোনো আধার সেই ক্রিয়াপদের আধার হিসেবে বুঝিয়ে যায়, তাহলে তাকে বলা হবে, সেই পদ সম্বন্ধকে বলা হবে অধিকরণ কারক। আমরা এই অধিকরণ কারকের এখন বিভিন্ন ভাগগুলো নিয়ে আলোচনা করব। দেখা যাক কতদূর এগোতে পারি। আমি যদি বলি বনে থাকে জেলে পাড়ায় জেলেরা থাকে, বনে জেলে পাড়ায়, তাহলে এ দুটোকে কি বললাম? না দেখো, বনে বলতে একটা নির্দিষ্ট করে বোঝানো, জেলে পাড়ায় বলতে একটা নির্দিষ্ট পাড়ায় বোঝানো হচ্ছে। তাহলে এটাকে বলা হবে স্থানবাচক। কিন্তু স্থানবাচকের মধ্যেও আমরা একটু ভাগ করে নিয়েছি। এটা হবে একদেশমূলক। একদেশমূলক কেন? না একটাই জায়গায় একটাই নির্দিষ্টকরণ করে দেওয়া হচ্ছে, নির্দিষ্ট জায়গা বোঝাচ্ছে, নির্দিষ্ট অঞ্চল বোঝাচ্ছে, একটাই দেশ, একটাই অঞ্চল, একটাই সীমানা, এই জন্য বলা হবে একদেশমূলক। আমি যদি বলি সমুদ্রে প্রবল ঢেউ উঠেছে, সমুদ্রে, তাহলে সমুদ্রের তলায় দাগ। আমি যদি বলি যে রাস্তাঘাটে চলাই দায়, রাস্তাঘাট, সমুদ্রে বললে কোন একটা নির্দিষ্ট সমুদ্র কিন্তু বোঝালো না। সমুদ্র বললে তার একটা ব্যাপ্তি বোঝালো। সমুদ্র মানে বিরাট একটা ব্যাপার, বিরাট ব্যাপ্তি। রাস্তাঘাট মানে কোনো একটা নির্দিষ্ট রাস্তা নয়, হ্যাঁ, মহাত্মা গান্ধী রোড বা বিবেকানন্দ সরণি নয়, সেখানে কিন্তু রাস্তাঘাট তারও একটা ব্যাপ্তি বোঝালো। তাই আমরা এখানে কি হচ্ছে? ব্যাপ্তিমূলক। একটা একদেশমূলক আর একটা বললাম ব্যাপ্তিমূলক। বুঝে বুঝে লেখা যাবে। আমি বললাম দুয়ারে দাঁড়ায়েছ। আমি বললাম কি বলি, বাড়ির কাছে আসি নগর। ভালো করে খেয়াল করো, আমি যে বাক্য দুটি বলেছি, দরজা এমন একটা জায়গা না, দরজা এমন একটা ব্যাপার, ওটা কখনোই দূরে হতে পারে না। আমি ঘরের মানুষ, আমি বাইরের মানুষ, যাই হোক না কেন, যখন দরজার ব্যাপারটা আসবে তখন সেটাকে নৈকট্য বোঝাবে, সামীপ্য বোঝাবে, কাছাকাছি বোঝাবে। আর এটা বাড়ির কাছে,
একদম কাছাকাছি, তাই এটা সঙ্গবাচক বা মূলক। তাহলে আমরা অধিকরণ কারকের তিনটি স্থানবাচকতার মধ্যে পেলাম। সেই তিনটি স্থানবাচকতা কি? না একদেশমূলক, ব্যক্তিমূলক আর সামীপ্যসূচক। এই তিনটি আমরা দেখাতে পারলাম যে স্থানবাচকতার মধ্যে। আমি ওখানে চারটের কথা বলেছি, মনে আছে তোমাদের? কি কি চারটে? স্থান, কাল, ভাব, আর কি বলেছি? অবস্থা। তাহলে বা বিষয়। তাহলে স্থান, কাল, ভাব, অবস্থা বা বিষয়। তাহলে আমরা আজকের করে লাগলাম, মনে রাখবে, স্থানাধিকরণ পর্যন্ত। আজ আমার হাতে সময় একদম শেষ। তোমরা কিন্তু এই যে কারকের বিশ্লেষণ, একদম ভেঙে ভেঙে বিশ্লেষণ চলছে, তোমরা নিশ্চয়ই নোট ডাউন করছো। তোমরা কিন্তু এই উদাহরণগুলো মনে রেখে তারপর ওইগুলোতে যাবে। আগে ওইগুলো পড়ে তারপর উদাহরণ পড়বে না, উদাহরণটা পড়বে, তারপরে সেখান থেকে কি বাচক বা মূলকতা এলো সেইটাকে তোমরা যাবে। ঠিক আছে? তাহলে আজকের এই পর্যন্তই। তোমরা সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে, পড়াশোনার মধ্যে থাকবে। শুভরাত্রি।